লুসিয়ান কথাটা শেষ করে হঠাৎ করেই ফারিকে টেনে নিজের সাথে জড়িয়ে বিছানায় ধপাস করে ওভাবেই শুয়ে পড়ল। তারপর আর কি, দুজনে বেশ মুহূর্ত কাটালো। তবে এইসবের ভেতর লুসিয়ান কিছু একটা মনে মনে পরিকল্পনা আটকালো। তবে তা ফারিকে বুঝতে দিল না, নিজ মনেই রাখলো। তখন রোদ শাওয়ার শেষ করে কোনো উপায়ন্তর না পেয়ে, কি করবে না করবে ভেবে না পেয়ে, রুমে কারোর উপস্থিতি টের না পেয়ে স্বস্তিতে পুরো শরীরে শুধু তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো। এমন সময় রুমের মধ্যে কারোর উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখে রাদিফ বারান্দা থেকে ওর দিকে কেমন চোখ করে এগিয়ে আসছে। এটা দেখে রোদও কি পরে রাদিফের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুলতলিয়ে বলল। ততক্ষণে রাদিফের কি হলো কে জানে, অতিরিক্ত ফর্সার শরীর, সমস্ত শরীরে চিকচিক পানি, লম্বা চুলগুলো থেকে টপ টপ পানি পড়া উন্মুক্ত দুটি পা, সব মিলিয়ে যেন রাদিফ হুঁশ হারিয়ে ফেলল। তার পুরো শরীরে কেমন পুরুষত্ব জেগে উঠল। রাদিফ অতিরিক্ত কন্ট্রোল হারিয়ে শেষে গরম নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের পাশে রাখা কাচের ফুলের টপটা ছুঁড়ে রোদের পায়ের কাছে ফেলে চেঁচিয়ে বলল, এভাবে অর্ধনগ্ন হয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় তুই এভাবে আসলে আমি তোর সাথে ইন্টিমেট হব, তারপর তোর পেটে বাচ্চা আসুক, তারপর আমি বাধ্য হয়ে তোকে মেনে নিই? কথাটা বলে তেড়ে এসে রোদের উন্মুক্ত দুই বাহু চেপে ধরে ঝাক্কাতে আবারও কিছু বলতে যাবে, এমন সময় রোদের তোয়ালেটা আলগা হয়ে পড়ে যেতে নিলে রোদ চোখটা খিচে বন্ধ করে নিতে রাদিফ রোদের বুকের কাছে থেকে তলাটা চেপে ধরতে মনেই ঢোক গিলে পর মুহূর্তেই কিছু একটা মনে করে বাঁকা হেসে বলল, ওয়েট, তুই তো আমার বউ, তাই না? আমার তো অধিকার আছে তোর সাথে পেট পারফরমেন্স করার। বলে ওকে ঘুরিয়ে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলতে রোদ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আমি আপনার সাথে থাকতে চাই না, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। রাদিফের মাথা এমনিতেই গরম ছিল, তার উপর থাকতে চায় না শব্দটা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে রোদের দিক এগিয়ে আস্তে আস্তে বলে রোদকে ছুটি নিলে রোদ পিছিয়ে বলল, কেন সোনা, বিয়ে করছো, স্বামীকে বিয়ের শান্তিটুকু দিবে না? তবে আমি যে আজ আমার ফুলবানুর সাথে ইন্টিমেট হবই। প্লিজ রাদীপ ভাই, আমার সাথে এমনটা করবেন না। রাদিফ রোদকে পিছিয়ে যেতে দেখে ওর পা ধরে ওর কাছে টেনে এনে বলল, আজ থেকে তোকে আমি বেঁধেও নিব, তখন বুঝবি ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে কেমন লাগে। বলে রোদের কোনো কথা না শুনেই রোদকে নিজের সাথে আস্তে আস্তে একটু করে মিশিয়ে নিল। প্রথমে রোদের নরম তুলতুলে ঠোঁট দুটো রাদিফের পুরুষালী ঠোঁট দ্বারা আবদ্ধ করে নিল। অতঃপর ঠোঁট ছেড়ে যার ঘাড় নিচু করে রোদের ফর্সা গলায় চুমু খেতে খেতে 2 ইঞ্চি নিচে এসে দাঁত দ্বারা রোদের প্যাঁচানো তোয়ালেটা কামড়ে সরিয়ে নিল। অতঃপর রোদের উন্মুক্ত বুকে পরপর 2টো শব্দ করে চুমু খেল। রাদিফের এমন কাজে রোদ ভয়ে প্লাস সহ্য করতে না পেরে এক হাতে বিছানার চাদরটা খামছে, অন্য হাতে রাদিফের চুলগুলো শক্ত করে মুঠ করে ধরে বলল। রোদ রাদিফের চুলগুলো মুঠিবদ্ধ করতে রাদিফ যেন নিজ হুঁশ হারিয়ে ফেলল। তারপর আর কি, দুটি দেহ পরিপূরকভাবে এক হয়ে গেল। হল দুটো বাঁধনে পবিত্র আত্মার মিলন। যারা চাইলেও আর অস্বীকার করতে পারবে না তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর না রাদিফ রোদকে ঠেলে সরিয়ে দিতে পারবে। রাদিফ রোদের সাথে বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠ হয়ে ক্লান্ত হয়ে অপর পাশের বালিশের উপর শুয়ে পড়তে। রোদ তখনও শরীরের ব্যথায় ফুপিয়ে কাঁদতে ব্যস্ত। যে মানুষটা ওকে ভালোবাসে না, ওকে সহ্য করতে পারে না, সুযোগ হলে ওকে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিত, সেখানে ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ ভাগ্য তাকে সম্পূর্ণ তার করে দিল। সে চাইলেও এখন আর তার থেকে দূরত্ব বাড়াতে পারবে না। রাদিফ অবহেলা করলেও তা মেনে নিয়ে তার সাথে জীবনটা কাটাতে হবে, কারণ নারীর সতীত্ব তো একটাই, তা শুধু এক পুরুষের কাছে সঁপে দেওয়া যায়।
ছেলেদের মতো বিভিন্ন মানুষের কাছে পুনত্ব হয় না। রোদ এসব ভেবে মাথাটা কাত করে ভেজা চোখে রাদিফের দিকে তাকালো সে। দিব্যি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। রোদ এটা দেখে নিঃশ্বাস ফেলে পাশে ছড়ানো তোয়ালেটা শরীরে জড়িয়ে এগিয়ে রাদিফের বুকে মাথা রেখে একটু জোরে ফুঁপিয়ে ওঠে। অতঃপর রাদিফ যাতে বুঝতে না পারে সে তার বুকে মাথা রেখেছে সেভাবে আস্তে করে বলল, আপনি আজ যা করলেন তা মেনে নেওয়া যায় না, কিন্তু তবুও মানিয়ে নিতে হবে। আপনি যে আমার স্বামী, আপনি যদি একটু ভালোবাসা দিতেন না, আমি রোজ সব কষ্ট মেনে নিতাম। আমিটা যে একটুখানি ভালোবাসার কাঙ্গাল। সময়টা ঘড়ির কাঁটায় রাত 11টা। আয়ান তানিশার বাসার নিচে দাঁড়িয়ে দোতলা উপরের ঘরের দিক তাকিয়ে পকেট ফোনটা বের করে কল মিলালো তানিশার নাম্বারে। প্রথমবার কল বাজতে বাজতে কেটে গেল, কিন্তু অপর পাশ থেকে কেউ রেসপন্স করলো না দেখে আয়ান পরপর দুটো কল দিতে তখনও একই রকম বেজে কেটে যেতে আয়ান এবার ব্রুকুচকে আবারও কল দিতে তানিশা এবার ঘুমের ঘোরে বেশ বিরক্ত হলো। দেখছে যে কল রিসিভ হচ্ছে না, তারপরও বারবার কল দিচ্ছে। তাই কে এত বারবার কল দিচ্ছে? কল করছে দেখার জন্য ফোনের ভেসে ওঠা নাম্বারটা না দেখে কলটা রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কে? তোমার ফিউচার হাজব্যান্ড। আয়নের সোজা উত্তরে তানিশা তখনও ঘুম ঘুম কণ্ঠেই বলল, তাহলে আপনি রং নাম্বারে কল করছেন। সরি মিস, নাম্বার ইজ ফুল ডায়াল। জি না মহারানী, আমি আপনাকে কল করেছি। মহারানী শব্দটা কানে আসা মাত্র তানিশার চোখ দুটো খুলে ফোন স্ক্রিনে ঝলঝল করা নাম্বারের দিকে তাকাতে দেখে তিত করলা নামে সেভ করা নাম্বারটা। এটা দেখে তানিশা কিছু বলতে যাবে তার আগে আয়ান আবারও একই সুরে বলল, নিচে আসো, কথা আছে। আয়ানের এমন কথায় তানিশা চট করে বিছানা থেকে উঠে বসে ঘড়ির দিক তাকিয়ে টাইমটা দেখে মেজাজটা দেখিয়ে বলল, তুমি আসবা নাকি আমি উপরে যাব? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। ঠিক আছে, আসতে হবে না। আমি বরং আন্টিকে ফোন দেই, তখন বিষয়টা আরও ভালো হবে। এই অর্ধরাতে জামাইয়ের আদর পাবো। আয়ানের কথা শেষ হওয়ার আগেই তানিশা তড়িঘড়ি করে বলল, আম্মুকে ফোন দিতে হবে না, ওয়েট করুন, আমি আসছি। ঠোঁট কামড়ে হেসে বলে। আয়ন ফোন কাটতে তানিশা বালিশের পাশে রাখা ওড়নাটা শরীরের বউদের মতো গোল করে মাথায় ঘোমটা দিল। অতঃপর পাশে গভীর ঘুমে থাকা বোন শর্মির দিক একবার দেখে বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুমের দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে এসে মেইন দরজা খুলে বের হয়ে পুনরায় আস্তে করে চাপিয়ে রাস্তায় আসতে দেখে আয়ন বাইকের লুকিং আয়নায় চুল ঠিক করছে। তানিশা এটা দেখে মনে মনে আয়নকে গালি দিয়ে বলে উঠল, শয়তানের আর গিল একটা। তানিশা এসে দাঁড়াতে আয়ন ঘাড় কাত করে ওর দিক তাকিয়ে টেডি স্মাইল দিয়ে বাইক থেকে নেমে বাইকে উপর হেলান দিল, এক পায়ের উপর অন্য পা ভর করে। অতঃপর দক্ষিণ পূর্ব দুই দিকে হাত সোজা করে তানিশাকে এমনভাবে কাছে ডাকলো মনে হচ্ছে নায়িকাকে কেউ বন্দি করে রেখেছে। সেখানে নায়ক সব বাধা বিপত্তি পেরিয়ে নায়িকার কাছে এসে হাত বাড়াতে নায়িকা ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু আয়নের ধারণা পাল্টে দিয়ে হলো তার উল্টোটা। তানিশা আয়নকে হাত বাড়াতে দেখে পরনের জামা খামচে ধরে দুপা পেছিয়ে বলল, আপনি আমাকে এইসব করার জন্য ডেকেছেন? তানিশাকে এভাবে পিছিয়ে যেতে দেখে আয়ন ব্রুকুচকে ওর দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, মানে? আপনি তো সাধু পুরুষ, তাই মানে বুঝতে পারছেন না। অন্যদিক মুখ করে অজ্ঞতা আয়ন তানিশার কথায় পাত্তা না দিয়ে ওর কাছে এগোতে তানিশা হাত উঠিয়ে বাধা দিয়ে বলল, একদম আমার কাছে আসবেন না। ওয়াই? কারণটা খুব সিম্পল। আপনার এক ভাই বাসা করতে গিয়ে বউকে 3 দিন অজ্ঞান করে রেখেছে। আপনিও তো তারই ভাই। আপনাকে কি বিশ্বাস আছে যে আপনি আমাকে 10 দিন অজ্ঞান করে রাখবেন না? দেখা গেল আপনার একটা কথার অবাধ্য হলাম, তখন আপনি আমাকে সত্যি সত্যি 10 দিন অজ্ঞান করে রেখে দিলেন, তখন? তানিশা কথাটা শেষ করতে না করতে আয়ন ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ কি হলো বুঝে আসলো না তানিশার। পরক্ষণেই যখন বুঝতে পারলো তখন আয়নের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আয়ন হুশ
এর মতো শব্দ করে আস্তে ফিসফিসিয়ে বলল, চটপট করো না প্লিজ, থাকো না একটু ভাবেই ভীষণ শান্তি লাগছে। তানিশা আয়নের এহেন কথায় কেমন শীতল বরফ জমে গেল। তার হঠাৎ কি হলো কে জানে। আয়ন তানিশাকে ছটফট করা বন্ধ করতে দেখে বেশ কিছুক্ষণ জড়িয়ে থেকে ওর দুই বাহুতে হাত রেখে সামনে এনে দুহাত দ্বারা তানিশা নরম গাল দুটো হাতের মধ্যেও আবদ্ধ করে। তারপর এই গালে ও গালে নাকে কপালে শব্দহীন চুমু খেলো। অতঃপর আবারও বুকের সাথে জড়িয়ে পড়ল। আমি খুব সামান্য, তবে ভালোবাসাটা তুমি পিওর যা পাবে। আমার কেমন লাগছে? তানিশা কথাটা বলা মাত্রই আয়ান ওকে সাথে সাথেই ছেড়ে দিল। সে কোন বিষয়ে জোর করতে রাজি নয়। যখন তার ভালোবাসার মানুষটা তার কাজে সায় জানাবে তখনই সে ঘনিষ্ঠতা বাড়াবে, তার আগে নয়। কারণ মানুষটা তো দিন শেষে তারই, তাই না? সেখানে জোর জবরদস্তি করা বিষয়টা দৃষ্টিকটু দেখায়। তবু একটা দিক থাকতো জবরদস্তি করার, যদি অন্য কেউ তাকে পেতে চেত। যেখানে মানুষটা তারই হবে সেখানে জবরদস্তি শব্দটা আসেই না। আয়ন এসব ভেবে তানিশার দিক ডান হাতটা বাড়িয়ে বলল, চলো নাম জানা যাক, মোটা গাছটার নিচে বেঞ্চে বসি। তানিশাও আর না করল না, তবে আয়নের হাতে হাতও রাখল না, বরং আয়নকে পাশ কাটিয়ে বেঞ্চটায় বসতে আয়ন ও দুই বাহু উপরে করে ঠোঁট উঁচিয়ে হেঁটে এসে তানিশার গা ঘিসে বসতে তানিশা ওর মাথা সরিয়ে দিতে নিলে আয়ন বলল, ভুলে একদম না। তানিশাও আর সরালো না, কারণ সে তো জানে এই ব্যক্তির স্বভাব। সে যতবার সরাবে এই ব্যক্তি ততবারই ওর কাঁধে মাথা রাখবে। তাই চুপচাপ বসে থাকতে আয়ন হঠাৎ গেয়ে উঠল, আজ এই দিনটা হোক দুজনকার ভালোবাসায় আরো মধুময়। বাইরের রাজনীতির কোলাহল পেরিয়ে মাত্রই খান মহলে এসেছে আরিশ। সেই বিকেলের পর থেকে বাহিরে আসায় ব্যস্ততার উপর ব্যস্ততা, জীবনটাই কেমন ধূলিকণার মতো হয়ে গেছে। এমপি সাহেব বলতে কথা, প্রতিটা সাধারণ জনগণের ভালো মন্দ তাকেই দেখতে হবে। হ্যাঁ, সে সামান্য উসিলা মাত্র, রিজিক তো আল্লাহই দেয় তাদের। তার উপর শত্রুর তো অভাব নেই, যে যেখান থেকে পারছে সামলে নেয়ার চেষ্টা করছে। তবে আরিশের ইলেকট্রনিক বুদ্ধির সাথে পেরিয়ে উঠতে পারছে না। এই তো সেদিনও আমান ও তার লোকেদের সাথে ঝামেলা হয়েছিল, তবে আমান নিজে থেকে এসে ক্ষমা চেয়ে গেছে। এতে বেশ অবাক হয়েছিল আয়ান। তবে আরিশ মোটেও অবাক হয়নি, কারণ আমানের মতো লোক ক্ষমা চাইবে না সেটা তার বিচক্ষণ মাইন্ড জানে। নিশ্চয়ই কোনো ফন্দি এটেই ক্ষমাটা চাইতে এসেছে। তবে আমাদের নেক্সট পরিকল্পনা কি সেটাই দেখার পালা। আরিশ কেটিএম RC 390 বাইকটা রাইড করে গাড়ির পার্কিং এরিয়ায় পার্ক করে বাইক থেকে নেমে হাত দ্বারা ঘাড়ের শার্টটা উপরের দিক তুলে ছাড়তে ছাড়তে বসার ঘর পেরিয়ে রুমে যেতে নিলে সানজিদা খান পিছু ডেকে বললেন, আরিশ আব্বু ফ্রেশ হয়ে মৌকে নিয়ে খেতে আসো। আরিশ হেঁটে যেতে যেতে উত্তর করল। আরিশ রুমের দরজায় পিন লক ডায়াল করে রুমে ঢুকতে দেখে তার মুখ ফুলিয়ে গোল হয়ে বিছানার উপরে বসে। আরিশ এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে দু পকেট থেকে দু পকেট ভর্তি কিটক্যাট ডায়েরি মিল্ক সিল্ক বের করে বিছানায় ক্যাচ দিতে জুথির চকলেটগুলো দেখেও আরিশের সামনে না দেখার ভান করলো। সে কি ভুলে গেছে এই লোক তাকে কতগুলো থাপ্পড় দিয়েছে? একদমই না। জুথির মুখ ঘোরানো দেখে আরিশ ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, অবাধ্য হয়ে একদম রুম থেকে বের হওয়ার সাহস দেখাবি না। আরিশ কথাটা বলে আর চোখে জুথির দিক তাকাতে কোনো সারা শব্দ না পেয়ে সেও আর কথা বাড়ালো না। হেঁটে ওয়াশরুম চলে গেলে আরিশ ওয়াশরুমের দরজাটা লাগাতে জুথি সেদিক তাকিয়ে ভেঙচি কেটে বলল, মোকলেস চিনি ছাড়া মিষ্টি কুমার, আমি এক্ষুনি তোর রুম থেকে চলে যাব। কাদের বলে উঠে আবারও ভ্যান করে দরজা পর্যন্ত আসতে চকলেটগুলোর কথা মনে পড়তে গিয়ে ফিরে এসে দু হাতের মধ্যে চকলেটগুলো নিয়ে নিজ রুমে চলে এসে দরজাটা শক্ত করে লাগিয়ে নিঃশ্বাস ফেলে বলল, ভালো রাখান স্বামী,
চলেই তো এলাম, ধরে রাখতে পেরেছেন? বেশ সময় নিয়ে আরিশ ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হয় বিছানার দিক। তাকাতে জ্যোতিকে দেখতে না পেয়ে হাত দুটো মুঠিবদ্ধ করে তোয়ালেটা বিছানার উপর ছুঁড়ে মেরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, অবদ্ধ 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 হাফুটের বাচ্চা। এই জিনিসটা আমার মোটেও পছন্দ না, যেটা তুই বারবার করে আমাকে রাগিয়ে দিস। আরিশ রাগে ঘন ঘন নিঃশ্বাস ফেলে আবারও বলল, ঠিক আছে, আবদ্ধ হয়েছিস না? দেখব কতদিন নিজেকে ঘরে বন্দি করে রাখতে পারিস। বলে রাফ পায়ে হেঁটে খাবার খেতে টেবিলে আসে। খানবাড়ির সবার খাওয়া দাওয়া শেষ। রাতে যে যার রুমে চলে যেতে জ্যোতির পেটের খোদায় ঘর থেকে বেরিয়ে চুপি চুপি টেবিলে এসে বসার ঘরে কোনো রকম একবার দেখে দ্রুত পায়ে ফ্রিজের কাছে এসে খাবার তুলে পুনরায় রুমে চলে যেতে পেছন ফেলে গেল আরিশকে। সে যখন খাবার নিতে নিচে এসেছিল তখন আরিশ লিভিং রুমের পেছনের সোফায় পায়ের উপর পা তুলে ফোন দেখছিল, যার কারণ জ্যোতির চোখে আরিশ পড়েনি। তবে আরিশ বসার ঘরে কারো উপস্থিতি টের পেয়ে তাকাতে জ্যোতিকে খাবার নিতে চুপি চুপি আসতে দেখে ব্রুকুচকে ওকে দেখেছিল। কারণ তার জানা সবার খাওয়া হয়ে গেলে তার বোকা মৌ তার চুপি চুপি খেতে আসবে, আর তখন সে তার বউকে নিজের কাছে নিয়ে যাবে। কিন্তু আরিশ জ্যোতির পা টিপে টিপে আসা মুহূর্তটা দেখে জ্যোতি কি করে দেখার জন্য তাকিয়ে থাকতে জ্যোতি ততক্ষণে খাবার নিয়ে রুমে চলে গেছে। বিষয়টা তখন তার স্মরণে এসেছে। আরিশ তার মৌকে নাগালে না পেয়ে ডান হাত বা হাতে ঘুষি মেরে বলল, শিট, মিস হয়ে গেল। জ্যোতি খাবারগুলো পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আরামসে একটা ঘুম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিতে দিতে বলল, এখন বুঝুন মিসেস একে বউ ছাড়া কেমন লাগে। বলে কোল বালিশটা জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে প্রথম 10 মিনিট কাটিয়ে দিতে জ্যোতির চোখে ঘুম ধরা দিল না। তাই বিরক্ত হয়ে পুনরায় আবারও ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু আগের বারের মতো এবারও 20 মিনিটের মাথায় বিরক্ত হয়ে কোল বালিশটা লাথি মেরে মেঝেতে ফেলে উঠে বসে বলল, ভালো কোল বালিশ, তুই কি আমার স্বামী যে আমার শরীরের মধ্যে ঢুকে ঘুমানোর চেষ্টা করছিস? বেয়াদব! এই তুই জানিস না আমি আমার স্বামী বুকের মধ্যে ছাড়া ঘুমোতে পারি না। হ্যাঁ, এতটুকু বলে ফুসতে ফুসতে আবারও বলল, বালের রাগ আমার, বালের রাগ অভিমানে গুষ্টি কিলাই আমি আমার জামাইয়ের কাছে ঘুমাবো। খানমহলের প্রতিটা রুমে নীরবতা বিরাজমান। কোনো রুমে না আছে আলো আর না আছে কোনো শব্দ, শুধু হাওয়া বয়ে যাচ্ছে মহলের প্রতিটা মানুষের গভীর ঘুমের নিঃশ্বাস। তবে ঘুম নেই খানমহলে দুটি মানুষের চোখে। ছটফটতা, মানসিক দুর্বলতা, বুকে ব্যথা নিয়ে দুই কপতি অস্থিরতায় ভুগছে। একজন যে রাগে দরজা ভেঙে কাছে গেলে পরিস্থিতি বিগড়ে যাবে ভেবে নিজেকে যথাসম্ভব আটকে রেখেছে, তো অন্যজন মনের উপর যুদ্ধ করে অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। জ্যোতি তখন কোল বালিশটা ছুঁড়ে ফেলে ওটার উপর রাগ ছাড়ছিল। তখন সব ভুলে স্বামীর বুকে ঘুমাবে বলে বিছানা থেকে নেমে দরজা পর্যন্ত আসতে পরক্ষণে জামার দুই সাইড খামচে ধরে আরশি দেয়া থাপ্পড়। রুম বন্দি করে রাখার কথাগুলো মনে আসতেই জায়গায় দাঁড়িয়ে যায়। মন তাকে আরিশের কাছে যেতে বললেও মস্তিষ্ক বলছে, যাস না জ্যোতি, ওই লোকটা তোকে কষ্ট দিয়েছে, তারও শাস্তি পাওয়া উচিত, তোর তাকেও শিক্ষা দেওয়া উচিত। জ্যোতি মনের ইচ্ছাকে প্রাধান্য দিল না, বরং মস্তিষ্কের কথাগুলো স্মরণে রেখে পুনরায় মেঝেতে পড়ে থাকা কোল বালিশটা তুলে বিছানায় শুয়ে এপিট ওপিট করতে লাগলো। এই ভেবে দেরি হলেও ঘুম ঠিকই আসবেই। হলো তাই। বেশ কিছুক্ষণ সময় যেতে জ্যোতি একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। অপোজিট সাইডের আরিশ চোয়াল শক্ত করে মুখভঙ্গিমা কেমন করে চয়ের মতো উচ্চারণ করে রুমের বারান্দায় পেতে রাখা বেতের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রুমে এসে টি টেবিলে রাখা অর্ধ পানি ভর্তি গ্লাসটা তুলে মেঝেতে আসার মারতে মুহূর্তেই সেটা ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। এতেও আরিশ ক্ষান্ত হলো না। অতিরিক্ত রাগ মস্তিষ্কে বিচরণ হতে পরপর দুটি ঘুষি লাগালো দেয়ালে, যার দরুন আরিশের হিংস্রতা কেবল কমছে নয় বরং বেড়েই চলেছে। আরিশ তার রেশ ধরে হিংস্র মানবের মতো রাগের তোপে বলল, হাফ ফুটের বাচ্চা, আমাকে রাখাস? খোদার কসম,
তোকে একবার হাতে না গেলে পাই, কথা বলে সুযোগটুকুও দেবো না। তোর ঘাটতারা মেয়ে যদি পিটিয়ে না কমায় তো। আর রইল বাকি অবাধ্য হওয়ার কথা। তাহলে অবাধ্য হওয়ার সেই বাঁকা রকটা টেনে ছেড়ে ফেলে তোর সাথে যা করবো স্বেচ্ছায় বারবার ছবি দেবে নিজেকে আমার কাছে। আরিশ এতটুকু বলে পুনরায় নিঃশ্বাস ফেলে চুলগুলো খামচিয়ে ধরে চেঁচিয়ে বলল, মৌ, আমার তোকে ছাড়া খালি খালি লাগে। সব কিছু কেমন শেষ করে দিতে মন চায়। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়তো তোকে ছাড়া। বিলিভ ইট, আমার তোকে চাই, মানে তোকে চাই। অ্যাট এনি কস্ট আমার তোকেই লাগবে। শেষ কথাটা বলতে বলতে আরিশ আর পারল না নিজেকে স্বাভাবিক রাখতে। ততক্ষণে মেঝেতে হাঁটু গিরে বসে পড়ে মাথা ঠেকালো খাটের সাথে। তার সত্যিই এবার শ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুর একটা অভাব ফিল করছে, নিজেকে কেমন উন্মাদ মনে হচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে হয়তো ব্রেন স্ট্রোক করতে পারে। আরিশের কেমন হাত কাঁপছে, দুটো চোখ কেমন রক্তবর্ণ ধারণ করেছে, ঘাড়ের রগ হাতের রগ কেমন নীলচে বর্ণ হয়ে ফুলে উঠেছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তো অতিরিক্ত রাগে এমনটা হয়ে গেছে। আরিশ অনেক কষ্টে বুকে হাত চেপে রেখে দাঁড়িয়ে দরজা খুলে জুথির রুমের সামনে এসে দরজা নক করে কাতর কণ্ঠে বলল, ও মৌরে, আমার তোকে ছেড়ে দম নিতে কষ্ট হয়তো। দরজাটা খোল না জান, দরজাটা খুলে আমার শূন্য বুকে পূর্ণ করে দে না বউ। তবে আরিশের এমন কাতর কণ্ঠে বলা কথাগুলো হয়তো ঘুমন্ত জুথি শুনল না। যদি শুনতো তাহলে হয়তো সব রাগ ইগো ফেলে ছুটে এসে আরিশের বুকে হামলে পড়তো। আরিশ ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জুথির বন্ধ দরজার সামনে বসে পড়ে পুনরায় একই কণ্ঠে বলল, ওইটুকু শরীরে এত রাগ অভিমান আসে কোত্থেকে? মানুষটা তো ওইটুকু, তাহলে আমি বা এমন পাগল হলাম কেন? এটুকু মেয়ের জন্য? বলে কিছুক্ষণ মাথাটা দরজাটার সাথে ঠেকিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তোকে যেহেতু আমি মেরেছি, জোর করে বাসরগুলো অজ্ঞান করেছে, তাহলে তুইও বরং আমার সাথে জোর করে বাসর কর। বাসর করে আমাকে অজ্ঞান করে দে। আর আমি যদি অজ্ঞান হয়ে না পড়ে মিথ্যা মিথ্যা 3 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবো, তাহলে তো হিসাব শোধবোধ। উক্ত কথাগুলো বলে আশা নিয়ে দরজার দিকে থাকতে আরিশ আবারও হতাশ হলো। ভেতর থেকে জুথির কোনো রূপ সারা শব্দ না পেয়ে তাই শরীরে সব ভর ক্লান্তিতে দরজার উপর ছেড়ে দিয়ে আবদার করার মতো করে বলল, ও বউ, রাগটা ফেলে দিয়ে আমার শূন্য বুকে ফিরে আয় না। কথা দিচ্ছে, তোকে ভালো রাখতে আমার যত দূর যাওয়া লাগে আমি যাব। তবু আমাকে এইভাবে দূরে রেখে কষ্ট দিস না। তোর দূরত্বটা আমার দিন শেষে বুকে করে করে খায়। ফিরে আয় বউ। কথাগুলো এক নাগাড়ের বলে মাথাও এলিয়ে দিল দরজার সাথে। এমন বেশ কিছুক্ষণ সময় যেতে আরিশ জুথির বন্ধ দরজায় মাথা রেখে ঘুমিয়ে যায়। পাখিদের কিচিরমিচির আওয়াজ সেই সকাল সকাল মিঠা আলোতেই থেমে গেছে। আর এখন বেলা 8-এর ঘরে। আরিশের রাতে জুথির বন্ধ দরজার সামনে ঘুমালেও সকালের আলো ফোটার সাথে সাথে 6টা নাগাদ নিজের রুমে চলে গেছে। রুমে গিয়ে কোমরটা টান টান করে বিছানায় চিত হয়ে শুয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিল। রাতে মশার কামড়ে তার ঘুম হয়নি ভালো করে। তাছাড়া আজ শুক্রবার, তেমন কোনো পলিটিক্স চাপও নেই। যদিও যতটুকু বা আছে সেটা ঘুমিয়ে উঠেও করা যাবে ভেবে 2 ঘন্টা ঘুমিয়ে নিল। আর এখন বেলা 8টা বেজে গেছে। জুথি তার আজ কি হলো কে জানে। এক ঘুমে তার বেলা 8টা বেজে গেছে। আজ ফজরের নামাজ কালাম পর্যন্ত পড়তে পারল না। জুথি চোখ ডলতে ডলতে উঠে বিছানায় বসলো। যদিও সে ঘুমালে অবশ্য আরেকটু ঘুমাতে পারত, তার চোখে এখনো ঘুম। কিন্তু নিচে বসার সময় বসার ঘরের আওয়াজ তার সুন্দর ঘুমে এখন তালা দিতে হবে। এই তো 10-15 মিনিট হয় ফাড়ি এসে দরজা ধাক্কে বলে গেল, তানিশা এসে বসার ঘরে তোর জন্য অপেক্ষা করছে। হয়তো কাজিন মহল তাকে নিয়ে আড্ডায় আরও মেতে উঠেছে, তাই হয়তো আওয়াজ একটু জোরেই শোনাচ্ছে, যার দরুন কথা হাসাহাসির শব্দে উপর ঘর অবধি চলে আসছে ভেবে জুথি আর বিছানায় গা এলিয়ে বসল না। উঠে ওয়াশরুমে যাবতীয় কাজ শেষ করে ফ্রেশ হয়ে বের হয়ে একটু ক্রিম তার সাথে সানস্ক্রিন মেখে নিলাম। অতঃপর চুল আঁচড়ে গার্ডার দিয়ে বেঁধে ওড়নাটা জড়িয়ে সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতে মুখে হাসি ফুটিয়ে বলল, ওমা শ্রুতি, তুমি কখন এলে? আন্টি ও এসেছে? মাও এসেছে।
এর জন্যই তো বলি এখানে এত আওয়াজ কেন। বলে ওদের কাছে যেতে নিলে চোখ পড়ে তানিশার পাশে বসা আশিকের উপর। যুথি আশিককে দেখা মাত্র দৌড়ের কাছে গিয়ে গাল টেনে নিয়ে দিয়ে আফসোসের সুরে বলল, ওরে আমার জামাইটা আসে, তোর আমাকে বলবি না? ইস, মিস করে গেলাম কত টাইম। তোমাকে না বলছি তুমি আমায় জামাই বলবা না? জামাই ডাক শুনলে আমার কেমন যেন লাগে। যুথি আশিকের কথায় মুখ টিপে হেসে বলল, কিন্তু তোমাকে তো আমার জামাইয়ের মতো লাগে। এখন আমি কি করতে পারি বলো তো? এত জামাই জামাই লাগে যখন যখন সত্যিই বিয়ে করতে চাইবো। বিয়ে করবে তো আমায়? তখন আবার আমার স্বামী আছে বলে কেটে পড়বে না তো? দুই হাত বগল দাবা করে একটু ভাব নিয়ে আশিক বলল, না না, একদম না। বিয়ে তো আমি সবাইকে রেখে তোমাকেই করব। সত্যি? হুম। তাহলে কাছে আসো তো, তোমার ওই সুন্দর গালগুলোতে টপ টপ দুটো চুমুকাই। আশিক কথাটা বলতে যুথি ফিক করে হেসে দিয়ে গালটা এগিয়ে দিতে হঠাৎ এমন সময় আরি শুট করে পেছন থেকে যুথির বগলের দুই সাইড ধরে বাচ্চাদের মতো করে ওখান থেকে অন্য পাশ সরিয়ে আশিকের দিক হাত বাড়িয়ে দিতে আশিকও হাসি মুখে আরিশের হাতে হাত দিতে আরিশ বলল, অন্যের জিনিসে চোখ দিতে নেই। একদম ঠিক। তুমি বরং আমার সাথে গরম গরম হেলদি খাবার খাবে, চলো। আরিশ কথাটা বলতে আশিকও তাতে সাই জানিয়ে উঠে চলে যেতে বেকুব হলো। ওখানে বসে থাকা 6-7টা মুখ ওরা চলে যেতে নিজেরা একে অপরের দিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো হলোটা কি। তবে সবার এমন মনোভাবের মধ্যে সুচি হাসি মুখে সেখানে থেকে উঠে আরিশের পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, ব্রো, সবকিছু মিটমাট হলো? আরিশ বুঝলো সুচি তাকে কি বোঝাতে চাইছে, তাই প্রসঙ্গে পাল্টে বলল, থাকবি কিছুদিন? বেশি দিন পারবো না, ওই 3 কি 4 দিন। কলেজের চাপ বেশি। তাতেই হবে। মানে? কিছু না। আরিশ কিছু না বলতে সুচিও তার কথা বাড়ল না। গরম গরম খাবারের গন্ধ পেয়ে প্লেট নিতে যুথি তানিশা এসেছে ব্রু কুচকে টেবিলে এসে আরিশের মুখোমুখি বিপরীত সাইডে বসে প্লেট নিতে নিতে আর চোখে সুচির দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, এই সূচিটা তো আমার দলে ছিল, এখন আবার পাল্টি খেয়ে হাদারামটার সাথে যোগ দিয়েছে নাকি? কিন্তু রাগ থাকলে তা আমি বুঝবো, তাই বলে আমার সামনে এই হারামজাদা অন্য কারোর সাথে এভাবে হেসে হেসে কথা বলবে? ওর এভাবে মনে মনে বকাবকি করার মধ্যে আরিশ হঠাৎ বিষম খেতে সুচি পানির গ্লাসটা আরিশের হাতে তুলে দিয়ে মাথা পিঠ চাপড়ে দিতে যুথি চোখ জোড়া শুরু করে হাঁ করে হাত মুঠো করে রাগি রাগি চোখে দুজনার দিক তাকাতে সুচির হঠাৎ চোখ পড়ল যুথির দিক মুখে। যুথির হঠাৎ এমন চেহারা দেখে সুচি মাথা চুলকে মেকি হেসে চেহারে বসে হালকা ঝুঁকে আরিশের কানে ফিসফিস করে বলল, ব্রো, তোর মৌ মনে হয় তোর উপর এখনো ক্ষেপে আছে, তাই না? বড্ড অভিমানে যে। কথাটা বলে আরিশ যুথির দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বাম হাতের বুড়ো আঙুলটা মুখের সামনে থেকে আস্তে সরিয়ে নিল। যুথি এভাবে ওদের কানে মুখে হেসে কথা বলতে দেখে দাঁত কিরমির করে টেবিল থেকে উঠে চলে আসতে আসতে বলল, তানু আমার রুমে আয়, যা বলবি বা বলবো আমার রুমে। বলে জেদ দেখিয়ে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসতে তানিশা উঠে যুথির রুমে এলো। তানিশার রুমে আসতে যুথি শব্দ করে ইলমের দরজাটা বন্ধ করে দিল, যার শব্দ অল্প হলেও নিচে সবার কানে যেতে আরিশ খাবার মুখে দিতে দিতে পুনরায় বাঁকা হাসল। যুথি চলে যেতে আরিশও খাবার রেখে উঠে যেতে সানজিদা খান বললেন, আরে আরিশ আব্বু, খাবার রেখে যাচ্ছ কই তুমি? ততক্ষণে আরিশ ফোনে কাউকে টেক্সট পাঠিয়ে ফোনটা টেবিলের ওপর রেখে বেসিনের দিকে যেতে যেতে বলল, আম্মু, আর্জেন্ট কাজ আছে, সেটা সেরে জুমার আগে বাড়ি ফিরতে হবে। আরিশ কথাটা বলতে উনিও আর কথা বাড়ালেন না। ওদিকে যুথির রুমে এসে গায়ের ওড়নাটা ছুঁড়ে ফেলে ফুঁসতে ফুঁসতে বলল, কত বড় সাহস! যুথিকে শুধু শুধু এভাবে ফুঁসতে দেখে তানিশা বেকুব বনে বলল, আচ্ছা, তোর সমস্যাটা কি বলতো? কিছু না বল, তুই চুপ করে বসে থাকতো। তানিশার আর কি করার, বেচারি ফোনটা নিয়ে বিছানায় বসতে যুথি হুট করে ওর হাত থেকে ফোনটা ছো মেরে ছিনিয়ে নিয়ে আরিশের নাম্বারটা উঠিয়ে কল দিতে আরিশের রেখে যাওয়া ফোনটা টেবিলের উপর বেজে উঠতে
সানজিদা খান ফোনটা হাতে নিতে কি মনে করে কলটা রিসিভ করে কানে ধরলেন। যদিও উনি সচরাচর আরিশের ফোন ধরেন না, আজ কি মনে করে রিসিভ করলেন কে জানে। তবে উনি রিসিভ করে এমন একটা কথা শুনবে খুনাক্ষরেও বুঝতে পারেননি, কারণ জ্যোতি ফোন রিসিভ হওয়ার সাথে সাথেই অপর সাইডে হ্যালো বলার আগেই বলল,